গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের কার্বন ও কার্বন ঘটিত যৌগ এই অধ্যায়টা তৃতীয় ক্লাসটা নেব। হ্যাঁ, তো দেখো, প্রথমে আজকে যেটা আমাদের টপিক আছে সেটা হলো জ্বালানি মূল্য বা ক্যালোরি মূল্য। আসলে জিনিসটা কি, জ্বালানি মূল্য মানে কি আমরা কেউ জানি না। আজকে শিখবো এই সবগুলো, যে কোনো একটা জিনিসকে পোড়ালে বা কোনো একটা জিনিসকে দহন করলে কী পরিমাণ শক্তি উৎপন্ন হয়, বিশেষ করে তাপ শক্তি উৎপন্ন হয়, তা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, সেই তাপ শক্তি যেটা উৎপন্ন হয় সেটাকেই বলা হয় তাপ মূল্য বা ক্যালোরি মূল্য। ঠিক আছে, তো আমরা আজকে একটু দেখি যে 1 কেজি যে কোনো জিনিসের 1 কেজি সম্পূর্ণ দহনে বা জ্বালালে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাদের তাকেই বলবো আমরা তাপন মূল্য বা ক্যালোরি মূল্য। ঠিক আছে, তাহলে সেটা কি হতে হবে? 1 কেজি হতে হবে, সে যে জিনিসই তুমি দহন করো বা পোড়াও বা জ্বালাও। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো কাঠের নিচে দেখো 10⁻³ ক্যালোরি আছে। এই জায়গাটাকে একটু একটু মনে করো, এই জায়গাটাকে একটু দেখো, 10⁻³ কিলো ক্যালোরি। ঠিক আছে, কিলো মানে 10⁻³ মানে 1000কে কিলো বলি আমরা। হ্যাঁ, তাহলে 1000 1 কেজি পোড়ালে এটা 10⁻³ পাওয়ারে দেওয়া আছে, মানে একের পর তিনটে শূন্য এক। ঠিক আছে, 10⁻³ কিলো ক্যালোরি। ওকে, তাহলে কাঠ এখানে সব থেকে কম, কাঠ পোড়ালে এখানে সব থেকে কম। ঠিক আছে, তারপরে দেখো কয়লার আরও কম, পেট্রোলিয়ামের আরও কম, কেরোসিনের আরও কম। সরি, কেরোসিনে বেশি, কয়লার তারপরে বেশি, পেট্রোলিয়ামের বেশি, কেরোসিন একটু কম, ডিজেলের আর একটু কম, এলপিজির বেশি, আর হাইড্রোজেনের সব থেকে বেশি। তার মানে হাইড্রোজেন পোড়ালে সব থেকে বেশি আমার পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই থেকে আমরা কি বুঝতে পারলাম যে কোন জিনিসটাতে কি পরিমাণে তাপন মূল্য দিবে, কোন জিনিসটা পোড়ালে সুবিধা। ঠিক আছে, এ থেকে বোঝা যাচ্ছে বিভিন্ন জ্বালানি বিভিন্ন কাজে ব্যবহার করা যার সময় তার তাপন মূল্য জানা জরুরি, অবশ্যই দরকার আছে আমাদের। এখন জ্বালানি পুড়িয়ে সব রকম কাজ পাওয়া সম্ভব নয়। মহাকাশে একটা কৃত্রিম উপগ্রহ পাঠাতে রকেট লাগে, রকেটের যে প্রচণ্ড গতি সৃষ্টি করতে হয় তার জন্য জ্বালানি লাগে। ঠিক আছে, উপরে লেখচিত্র থেকে তুমি বলতে পারো যে কোনটা লাগবে, সব থেকে বেশি কোনটা লাগে? তরল হাইড্রোজেন, যেটা আমরা দেখলাম হাইড্রোজেনের। ঠিক আছে, এখানে হাইড্রোজেন লেখা আছে কিন্তু তরল হাইড্রোজেনই ব্যবহার করা হয়। সেটা থেকে একটু একটু করে বেরোবে, প্রচণ্ড চাপে তরল করা হয় হাইড্রোজেন গ্যাসকে। ঠিক আছে, একটু একটু করে বেরোবে আর আগুন থাকবে। যেমন এলপিজি ক্ষেত্রে তোমরা যেমন রান্নার ক্ষেত্রে দেখেছো, এলপিজির ক্ষেত্রে যেমনটা হয়। ঠিক আছে, ঠিক সেই রকমটাই হবে। হ্যাঁ, তো জ্বালানি সংরক্ষণটা এবার আমরা দেখি যে জ্বালানি সংরক্ষণ কি। আমাদের বেশিরভাগই কি, আমরা বেশিরভাগই যে কাঠ কয়লা এইসব তো একদিন যদি ফুরিয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের জ্বালানির যে বিশাল এখন গাড়ি ঘোড়া চলছে, এখন গাড়ি চলছে, বড় বড় ইঞ্জিন চলছে, ট্রেন চলছে, বিমান চলছে, সব কিছুতেই তো জ্বালানি ব্যবহার করা হচ্ছে, কিছু না কিছু হচ্ছে। তো সেগুলো যখন ফুরিয়ে যাবে তখন আমরা কি করব? তার জন্য আমরা জ্বালানির সংরক্ষণটা আমাদের একান্ত দরকার। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে কী কী জ্বালানি আছে। দেখো, তার মধ্যে 3 ধরনের আমরা জ্বালানি দেখতে পাই। কী কী? কঠিন, তরল এবং গ্যাসীয়। তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, গ্যাসীয়টাই বেশি ইম্পর্টেন্ট। এখানে আসবে, প্রশ্ন আসবে যে একটি গ্যাসীয় জ্বালানির নাম হলো এলপিজি, ডিজেল, কয়লা, কাঠ। তখন তোমাকে এলপিজি বা সিএনজিও থাকতে পারে। হ্যাঁ, এবং তার ব্যবহার তোমরা জানো সবাই মোটামুটি। তরল, কেরোসিন, পেট্রোল, ডিজেল সবই গাড়ি চলে। কাঠ রান্না করতে। কঠিন কি? কাঠ আর কয়লা। তরল হলো কেরোসিন, পেট্রোল, ডিজেল। গ্যাসীয় রান্নার গ্যাস, সংক্রমিত প্রাকৃতিক গ্যাস। এগুলো তোমরা সব মনে রেখে দেবে। ঠিক আছে, আচ্ছা, জ্বালানি সবসময় আমাদের বেশিরভাগই কোথা থেকে পাওয়া যায় সেটা বললাম, জীবাশ্ম জ্বালানি, খনিজ পদার্থ থেকে পাওয়া যায়। আর এগুলো কিন্তু সীমিত, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছে। আর আমাদের কিসে সব থেকে বেশি জ্বালানির প্রয়োজন হয়? দেখো, বেশি খাবার জোগানোর জন্য, আরও বেশি বাস করার জায়গা তৈরি করতে, আরও বেশি যানবাহন চালাতে, আরও কলকারখানা চালাতে। তাহলে দেখতে পাচ্ছ যে জ্বালানি কতটা প্রয়োজন আমাদের মানব বর্তমান সমাজে। একটা সময় কি হয়েছে দেখো, যে একটা হিসাবে দেখা দেখা গেছে যে জ্বালানি মানুষ পুড়িয়েছে তার মাত্র 10 ভাগ পুড়িয়েছে 1990 সাল পর্যন্ত। 1990 সাল পর্যন্ত মাত্র 10 ভাগ পুড়িয়েছে, মানে মানব সভ্যতার মানে উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ। কিন্তু 100 বছরে, 1900 থেকে 2000 সাল পর্যন্ত যে 100 বছরে, মানে গত শতাব্দী বলা হবে এটাকে, একবিংশ শতাব্দীতে মানুষ 90 ভাগই শেষ করে দিয়েছে। তাহলে কী পরিমাণ মানুষের জ্বালানির প্রতি চাহিদা, ডিম্যান্ড, সেটা দেখেই বুঝতে পারছো তোমরা। তার জন্য আমাদের এই সংরক্ষণটা দরকার। তাহলে এই সংরক্ষণ করার জন্য প্রথমে আমাদের কী দরকার? প্রথমে দেখো, আমরা জানি লক্ষ লক্ষ বছর আগে বিভিন্ন সময় মাটির তলায় চাপা পড়েছে উদ্ভিদ, তা থেকে কী তৈরি হয়েছে? কয়লা। সব কিছুই তৈরি হয়েছে, বেশিরভাগ জিনিসই তৈরি হয়েছে। কিন্তু এই কয়লার ব্যবহার কিন্তু প্রচুর। এই কয়লার 2 ধরনের মান পাওয়া যায়। একটা উচ্চ, কয়লা সাধারণত
অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, পিগ, এরকম কয়েকটা ভাগ আছে, 4টে ভাগ আছে। তার মধ্যে পিগ হলো সব থেকে পিগ না, পিট হলো সব থেকে কম মানের, মানে নিম্নমানের। আর অ্যান্থ্রাসাইট যেগুলো, হ্যাঁ, বিটুমিনাস, এগুলো সব উচ্চমানের। তো এইরকমই তোমার উচ্চমানের এবং নিম্নমানের কয়লা পাওয়া যায়। তাহলে উচ্চমানেরগুলো নিশ্চয় বেশি শক্তি দেবে, আর নিম্নমানেরগুলো কি কম তাপ দেবে, কম শক্তি দেবে। তাহলে সেই উপর ভিত্তি করে আমার উচ্চমানেরগুলো কী কাজে লাগে এবং নিম্নমানেরগুলো কী কাজে লাগে দেখি সেগুলো। তাপবিদ্যুৎ কেন্দ্রে এখানে উচ্চমানের কয়লা যোগান দেওয়া খুবই দরকারি, ঠিক আছে। তাহলে আমার বেশি তাপন মূল্য পাওয়া যাবে, বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হবে। এবার যদি কম মানেরগুলো ব্যবহার করি তাহলে কী হবে, কিছু কিছু জিনিস থিতিয়ে পড়বে। যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রে কী হয়, বয়লারের মধ্যে ওই অপদ্রব্য যেগুলো মিশে থাকে নিম্নমানের মধ্যে, সেখানে কার্বনের পরিমাণ কম থাকে। নিম্নমানের মানে সেখানে কার্বনের পরিমাণ কম থাকবে, কয়লা তো, ঠিক আছে। এখানে অন্য কিছু ভেজাল মেশালো থাকবে। তাহলে অন্য জিনিস যদি ভেজালগুলো থাকে সেগুলো থিতিয়ে পড়লে কী হবে, একসময় বয়লারের মুখটাকে বন্ধ করে দেবে, ঠিক আছে। তারপরে তাপবিদ্যুৎও কম উৎপন্ন হবে, হ্যাঁ। তার জন্য আমাদের কি দরকার, কয়লার সংরক্ষণও দরকার আছে। দেখো, কয়লা খনি অঞ্চলে দেখা যায় খনি থেকে তোলা আরও বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে নানান কারণে অনেক কয়লা গুঁড়ো নষ্ট হয়, ঠিক আছে। তার জন্য আমাদেরকে সতর্কভাবে কাজ করতে হবে, ঠিক আছে। তো কয়লা পরিশোধনের পদ্ধতিকে কোল ওয়াশিং বলে। তাহলে প্রশ্ন আসতে পারে কোল ওয়াশিং কী, বা কোল ওয়াশিং পদ্ধতি কোন জিনিসের ক্ষেত্রে দেখা যায়। অ্যান্সার হবে কয়লা, ঘুরিয়েও আসতে পারে, ঠিক আছে। এর ফলে কয়লার মধ্যে থাকা নানা অসুবিধা দূর করে কম ধোঁয়া, কম ছাই উৎপাদন করে কয়লা তৈরি করা হয়। ভারতে এখন পর্যন্ত 17টা কোল ওয়াশারি আছে। 2013 সালে সেপ্টেম্বর মাসে আরও 16টা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, ঠিক আছে। তাহলে আমাদের কয়লা যেন নষ্ট না হয় সেই দিকে সতর্ক রাখতে হবে। আবার কি, নিম্নমানের কয়লাগুলোকে কয়লার সাথে অন্য কিছু মিশিয়ে আরও উচ্চ শক্তিশালী কয়লার মানে তাপন মূল্য শক্তিশালী করা যায়, বা উচ্চমানের শক্তি উৎপাদন করার ব্যবস্থা করা যায়, ঠিক আছে। সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, মানে সেদিকে কোনো পদ্ধতি ব্যবহার করলেও কিন্তু আমরা সেই নিম্নমানের কয়লাগুলোকে কাজে লাগাতে পারি। পেট্রোলিয়ামজাত জ্বালানি তেল আমরা জানি, সেটা দিয়ে কি এখন বেশিরভাগই যত যান্ত্রিক যন্ত্র আছে যেগুলো ইঞ্জিনের মাধ্যমে চলে, সেগুলো কিন্তু বেশিরভাগই চলে। আর এক্ষেত্রে দেখো, এই তেলগুলোকে আমরা তো নদীপথে বহন করি। এই নদীপথে যেগুলো নদী বা বিশাল বড় সাগর মহাসাগরে তো আমরা ট্যাঙ্কারের মাধ্যমে বহন করি। সেগুলো যদি নদীতে পড়ে যায় তাহলে অনেক কিন্তু প্রাণী নষ্ট হয়, এবং তেল তো নষ্ট হয়ই, অনেক অণুজীবও কিন্তু ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেই দিকগুলো আমাদেরকে নজরে রাখতে হবে, সেই দিকগুলো খেয়াল রাখতে হবে যেন এরকম কোনো অসতর্কমূলক কোনো কাজ না হয়। উপযুক্ত পদ্ধতিতে কয়লা ও খনিজ তেল থেকে অন্যান্য আরও ভালো জ্বালানি তৈরি করা যেতে পারে, যার একসঙ্গে দূষণও কম করবে, সেই দিকে আমাদেরকে চেষ্টা করতে হবে। তারপরে 6 নম্বর দেখো, প্রাকৃতিক গ্যাসের উৎস থেকে বেরিয়ে আসা গ্যাস নষ্ট হতে না দিয়ে সংরক্ষণ ও প্রয়োজন মতো ব্যবহারে এই ধরনের জ্বালানি অপচয় বন্ধ হতে পারে। 7 নম্বর কি, জ্বালানিবিহীন যানবাহন যেমন জলপথে যন্ত্রবিহীন নৌকো বা স্থলপথে সাইকেল ইত্যাদি ব্যবহার বাড়ালেও কিন্তু জ্বালানির সাশ্রয় সম্ভব। কিন্তু এখন আমাদের আর কেউ সাইকেলের প্রতি অতটা ইন্টারেস্টেড না। যত দিন যাচ্ছে স্কুটি মোটর কত কি মানে তৈরি হচ্ছে, এতে কি হচ্ছে আমাদের এই ক্ষতি, আমরা ব্যাপারটা বুঝি না, ঠিক আছে। নিউজিল্যান্ড বা প্রতিবেশী চীনেও কিন্তু সাইকেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে দেখা যায়। কিন্তু আমরা এখন ধনী হয়ে গেছি সবাই। দেখো, ব্যক্তিগত যানবাহন ব্যবহার না করে যথাসম্ভব গণপরিবহন ব্যবস্থার সাহায্য নিলেও কিছুটা হলেও জ্বালানি সাশ্রয় হতে পারে। এবার আসবো আমরা বিকল্প জ্বালানি। এই জ্বালানিগুলো যদি ধ্বংস হয়ে নষ্ট একটা সময় ফুরিয়ে যায়, বিশেষ করে কয়লা, পেট্রোল, ডিজেল, তাহলে আমরা তখন কী করব। তার জন্য আমাদেরকে বিকল্প জ্বালানি নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে। তার মধ্যে কী কী আছে, সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, জোয়ারভাটা শক্তি, জৈব পদার্থ থেকে উৎপন্ন শক্তি, পারমাণবিক শক্তি। তাহলে আমরা তার মধ্যে সবগুলো আমরা জানি, সৌরশক্তি সম্পর্কে অনেকেই জানি। এই সৌর প্যানেলগুলো ব্যবহার করে সৌরশক্তি উৎপন্ন করা হয়, ঠিক আছে। এবং তা থেকে কী কী করা হয়, এখন অনেক কিছু তৈরি করা হয়, এই অনেক কিছু ব্যবহার করা হয়। সৌরশক্তিকে কাজে লাগিয়ে এখন অনেক জায়গাতে অনেক কিছু তৈরি করা হচ্ছে। বর্তমানে আমাদের পশ্চিমবাংলার কলকাতায় একটা সৌর পার্কও তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে সৌরশক্তি থেকে কী কী তৈরি করা হয়, কী কী চালানো হয়, সেগুলো আমরা অনেকেই জানি, অনেক যন্ত্রপাতি সব চালানো হয়, ঠিক আছে। ব্যবহার তোমরা অনেকে লিখতে পারবে। দেখো, বায়ুশক্তি কি, তাপের প্রভাবে কিন্তু বায়ু প্রবাহিত হয় সাধারণত। উষ্ণ অঞ্চল থেকে তাপ বায়ু উষ্ণ বায়ু নিম্ন বায়ুর দিকে, যেখানে ঠান্ডা বায়ু সেদিকে প্রবাহিত হয়। এই যে প্রবাহ পথে যদি আমরা বড় চাকাযুক্ত পাখা ভিড়িয়ে দিই, যেটাকে টারবাইন বলা হয়, সেই টারবাইনকে যদি ভিড়িয়ে দিই তাহলে কী হবে, সেই টারবাইনগুলো ঘুরতে থাকবে, যার ফলে কী হবে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে।
এটা কোথায় কোথায় দেখাতে, আমাদের রাজ্যের ফ্রেজারগঞ্জে গেলে এরকম সমুদ্র ধারে এরকম বায়ুকল দেখা যাবে। ভূতাপ শক্তি, এটা সম্পর্কে একটু বলি। আমরা আগ্নেয়গিরির সময় দেখেছি আগুন উৎপাত বের হয়, দেখেছি তো আমরা, মানে দেখেছি, ছবিতে দেখেছি, বাস্তবিক দেখিনি। তোমরা যদি চাঁদের পাহাড় উপন্যাসটা পড়ে থাকো তাহলে সেখানে দেখতে পারবে যে সেখানে হঠাৎ করে আফ্রিকার সেই ঘন জঙ্গলের মধ্যে কিভাবে আগুন উৎপাত ঘটলো, একটা আহ, সক্রিয় একটা অনেক দিন ধরে ঘুমিয়ে থাকা একটা আগ্নেয়গিরির, ঠিক আছে। আলভারেজ ছিল সেখানে, আর কে ছিল মনে পড়ছে না, ঠিক আছে। তো দেখো সেই মাটির তলে পৃথিবীর পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বা 5 থেকে 20 কিলোমিটারের গভীরে প্রচুর পরিমাণে ম্যাগমা অবস্থান করছে। ম্যাগমা কি? ম্যাগমা হলো এক ধরনের লাল টকটকে আগুন বলতে পারো। সেটা একটা গলিত আগুন, সেই বিভিন্ন বিভিন্ন ধাতব বস্তুর গলিত আগুন, সেটা বাইরে এসে ঠান্ডা হয়ে কিন্তু বিভিন্ন শিলা উৎপন্ন হয়। তোমরা আগ্নেয় শিলার ক্ষেত্রে পড়েছো, ঠিক আছে। আবার এই সবগুলো কিন্তু মাটির তলদেশে, মানে আমাদের পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি প্রায় অবস্থান করছে, যেখানকার তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। আর উষ্ণ প্রস্রবণ বলে একটা জিনিস তোমরা দেখেছো, বক্রেশ্বরে দেখেছো, আর অনেক জায়গাতে আছে, হিমাচলের মণিকরণ, গুজরাটের তুয়াতে, উড়িষ্যা তপ্তপানি, সব বিভিন্ন জায়গাতে আছে, হ্যাঁ। তো এখানে কি উষ্ণ প্রস্রবণ কি, এখানে জল সবসময় গরম থাকে, মনে হবে যে মানে উপর থেকে, মানে মাটির তলা থেকে সেই মনে হবে যে জল উঠছে, গরম জল উঠছে, এরকমই একটা ব্যাপার। তো সেই জিনিসটা ধীরে ধীরে কি হয়, আমরা এই পেজে দেখি যে সেই জল কিন্তু, যে জলটা অবস্থান করছে সেই মাটির তলের থেকে তাপ একটা স্তর থেকে আরেকটা স্তরের থেকে স্থানান্তরিত হচ্ছে, পরিবহন ঘটছে, ঠিক আছে। মলিকুলগুলোর মধ্যে তাপ পরিবহন ঘটার ফলে সে যে জলস্তর নিম্ন জায়গায়, সেইখান থেকে এসে সেই জলগুলো গরম হচ্ছে, সেই তাপ স্থানান্তরিত হয়ে সেই জলে প্রবেশ করছে, দিয়ে জলটা গরম থাকছে সারা জীবনের জন্য, ঠিক আছে। এই জলকে, এই তাপকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এখনও কাজে লাগাতে পারিনি, কাজে লাগিয়েও কিন্তু আমরা তার বিদ্যুৎ তৈরি করতে পারি, সেটা নিয়ে গবেষণা চলছে, হ্যাঁ। জোয়ার ভাটা শক্তি, এটা আমরা জানি, দিনে দুবার করে কি হয়, সারাদিনে দুবার করে কিন্তু জোয়ার ভাটা আসে। আর এই জোয়ার ভাটা আসাতে এই জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু জলবিদ্যুৎ তৈরি করতে পারি, ঠিক আছে। আমাদের দেশে প্রচুর জলবিদ্যুৎ কেন্দ্র আছে, হ্যাঁ। তার মধ্যে আর এই যে আচ্ছা, আর এই জলবিদ্যুৎগুলো সাধারণত কোথায় কোথায় হয়, সমুদ্র, নদী বা আমাদের যেসব তীরবর্তী অঞ্চলগুলো আছে, ঠিক আছে, সমুদ্র, নদী তীরবর্তী সব রাজ্যে। আবার পাহাড়ে যেসব জলগুলো নামছে, পাহাড় থেকে যেসব জলগুলো নামে, মানে যেসব নদীগুলো নামে, সেক্ষেত্রেও কিন্তু এই জলবিদ্যুৎ, সেখান থেকে কিন্তু জলবিদ্যুৎ তৈরি করা হয় সেই গতিকে কাজে লাগিয়ে, ঠিক আছে। এবার যেটা দেখবো আমরা, জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানি। জৈব পদার্থ কী সেগুলো আমরা দেখে নিই আগে, যে জৈব পদার্থ কী, যে যেসব জিনিসগুলো মানে অবাঞ্ছিত, মানে যেগুলো আমরা ব্যবহার করার পর ফেলে দিই, সেগুলোকে পুড়িয়ে মানুষ কিন্তু এই সেগুলো থেকে পুড়িয়ে কিন্তু মানুষ জ্বালানি হিসাবে তাপ পেত। মানে আমরা এখনও দেখা যায় গ্রাম বাংলায় শীতের সময় কী হয়, বিভিন্ন জিনিস পুড়িয়ে মানুষ আহ, শরীরটাকে গরম করে, হাতটাকে গরম করে, মানে আগুনের ধারে বসে থাকে এক কথায়। তো সেই সব পদার্থগুলো জৈব পদার্থ, হ্যাঁ। আর এগুলো থেকে কিন্তু এখন শিল্প প্রক্রিয়াতে এই ধরনের বর্জ্য জ্বালানি কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রচুর পরিমাণে, তো সেখান থেকে জ্বালানি তৈরি করা হচ্ছে। কিন্তু একটা বিষয় হলো, এসব পুড়িয়ে কিন্তু দূষণ দূষণ উৎপন্ন হবে, দূষণ ঘটবে। কেমন? যেখান থেকে গ্যাস উৎপন্ন হচ্ছে, তো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন রকম বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় এখান থেকে, ঠিক আছে। বা তোমার এই সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এই বিভিন্ন করে যেই সব জুয়েলারি ইন্ডাস্ট্রিগুলো আছে, যেখানে তোমার সোনা রূপো গহনা তৈরি করা হয়, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। তো এসব এগুলো, এসব গ্যাসগুলো উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় গ্রাম বাংলাতেও পচা জৈব, মানে পুকুর থেকে বা যেখানে প্রচণ্ড পরিমাণে আবর্জনা ফেলা হয়, সেখানেও সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এক কথায় বর্জ্য পদার্থ, এখন সেই বর্জ্য পদার্থগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে, দূষণ কম হবে সেইভাবে। সেটা কিভাবে? দেখো, একটা আবদ্ধ পাত্রে বা একটা আবদ্ধ জায়গাতে যেখানে বাতাস প্রবেশ করতে পারবে না, অথবা এখানে যেটা বলবো আমি, যে যে জৈব পদার্থগুলো বা জৈব আবর্জনাগুলো একটা আবদ্ধ জায়গাতে যখন ছোটো ছোটো টুকরো টুকরো করা হবে, একটা মেশিনারির মাধ্যমে অবশ্যই, এখন যেটা বহরমপুরে অনেক মাঝে মধ্যে দেখা যায়, একটা গাড়িতে করে বয়ে নিয়ে বেড়াচ্ছে, তার মধ্যে সব জৈব পদার্থগুলো ঢুকিয়ে দেওয়া হয়, হ্যাঁ। সেখান থেকে তাপ উৎপন্ন করা হয়, শক্তি উৎপন্ন করা হয়, একটা গ্যাস উৎপন্ন করা হয়, সেই গ্যাসটা সাধারণত মিথেন, সেই গ্যাসটাকে বলা হবে বায়োগ্যাস, ঠিক আছে। যেটা তোমাদের বই লেখা আছে কি, জৈব আবর্জনা বাতাসের অনুপস্থিতিতে জীর্ণকরণ বা ছোটো ছোটো টুকরো টুকরো করাকে যে গ্যাস পাওয়া যায় তাকে বলা হয় জৈব গ্যাস, ঠিক আছে।
এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর এসবগুলো এখন বিভিন্ন ক্ষেত্রেই কাজে লাগছে। গার্হস্থ্য, শিল্পজাত, কৃষিজাত জৈব আবর্জনা এই কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে? দেখো একটা 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 সিস্টেম করা হয়েছে, দেখো যে একটা বায়োগ্যাসের প্ল্যান্ট তৈরি করা হয়েছে, আর কীভাবে বাতাসে কার্বন ডাইঅক্সাইড নির্গত হলেও, ঠিক আছে, জ্বালানি ব্যবহারটা কিভাবে করা হচ্ছে। ঠিক আছে? বায়োগ্যাস থেকে একটা জ্বালানি তৈরি করা হচ্ছে, একটা আগুন তৈরি করা হচ্ছে। ঠিক আছে? তাহলে গার্হস্থ্য জৈব আবর্জনার মধ্যে মূলত কী কী আছে সেটা তো জানো, তরি তরকারি, ফলমূল খোসা, অনেক খাদ্য বিশেষ ইত্যাদি পড়ে এমন পুরনো নিকাশি জল, নালা নর্দমার আবর্জনা বোঝায়। শিল্পজাত জৈব আবর্জনা বলতে বিভিন্ন কিছু নিকাশি জল বোঝায়। ঠিক আছে? এসবগুলো কাজে লাগিয়ে কিন্তু আমাদের এইসব শক্তি তৈরি করা হয়। কিন্তু তাই বলা যায় যে এই অবায়বীয় জীর্ণকরণ প্রক্রিয়ায় মিথেন উৎপাদন শুধুমাত্র শক্তি উৎপাদনের জন্য না, দূষণ নিয়ন্ত্রণের একটা বিরাট ভূমিকা আছে। ঠিক আছে? মিথেনের কিন্তু প্রভাবটা, মিথেনের তুলনামূলকভাবে ক্ষতিকারক প্রভাবটা কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড বা সালফার ডাইঅক্সাইডের থেকে অনেক কম। ঠিক আছে? বায়োফুয়েল কি দেখো, বায়োফুয়েল মানে আমরা বায়োফুয়েল এর আগে আমরা যেটা তেল বিশেষ করে কেরোসিন, ডিজেল, পেট্রোল দেখলাম, সেগুলো কিন্তু জৈব জ্বালানি। ঠিক আছে? কিন্তু এগুলো বায়োফুয়েল, যেগুলো আমরা জৈব পদার্থ থেকে তৈরি করা হয়, সেগুলোকে বলা হয় বায়োফুয়েল। বায়োফুয়েল বলতে বোঝা উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্মীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানি। যেমন দেখো, ভুট্টা বা সন্ধান বা স্টার্চ শর্করা প্রক্রিয়ায় বায়োইথানল, আসলে ইথাইল অ্যালকোহল তৈরি করা হয়। এই সাহায্যে কিন্তু গ্যাসোলিনের সঙ্গে মিশিয়ে কিন্তু যানবাহন তৈরি করা হয়। আচ্ছা, গ্যাসোলিন কি? এই গ্যাসোলিনটা হলো আমাদের যে খনিজ পদার্থ, কালো এক ধরনের খনিজ পদার্থ, খনিজ তেল যেটাকে বলা হয়, ভূগর্ভস্থ থেকে তোলা হয়, তারপর পরিশোধন করার পর সব থেকে প্রথমে যেটা পিউরিফাই করা হয়, সব থেকে যেটা ভালো জিনিস আমি বের করে নিই, সেটা হলো গ্যাসোলিন, যার মাধ্যমে বিমান চলে। ঠিক আছে? গ্যাসোলিন অ্যাকচুয়ালি বিমান চলে, গ্যাসোলিনের দাম প্রচুর। তারপরে যেটা হয় পেট্রোল, তারপরে ডিজেল, তারপরে লাস্টে কেরোসিনের পর লাস্টে যেটা পড়ে থাকে কোক। সেই কোক থেকে পৃথিবীতে যত কিছু আছে, পৃথিবীতে বেশিরভাগ জিনিস, সাবান, গ্রিজ, মোবেল, তোমরা যত রকমের সেন্ট, স্প্রে, যত রকমের মেয়েরা বা অনেক ছেলেরাও ব্যবহার করো, বিভিন্ন সুগন্ধি জিনিস, ক্রিম, সব কিছু এই কোক থেকে তৈরি হয়। হয়তো জানলে অবাক হয়ে যাবে, এইসব কোক থেকে যত রকমের মানে সামগ্রিক জিনিস, মানে যত রকমের কী বলবো, ব্যবহারের জিনিস, মানে মেকআপের জন্য সব কিছুই কোক থেকে তৈরি হয়। অবশ্যই রিফাইন করে, অবশ্যই সেগুলো তোমার ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে বিভিন্নভাবে রিফাইন করে অনেক কিছু তার সঙ্গে মিশিয়ে টিশিয়ে তৈরি করা হয়। ঠিক আছে? দেখো, উদ্ভিজ্জ তেল থেকে অথবা প্রাণী চর্বি থেকে বিশেষ প্রক্রিয়ায় বায়োডিজেল তৈরি করা হয়। এটিও যানবাহন চালানো ডিজেল বিকল্প জ্বালানি। ঠিক আছে? তাছাড়া একটা জ্যাট্রোফা বলে একটা গাছ প্রাচীনকাল থেকে ব্যবহার করা হচ্ছে। জ্যাট্রোফা বলে একটা গাছ, এবং তার বীজ থেকে এক ধরনের তেল তৈরি করা হয়, যে তেলটা থেকে সরাসরি কিন্তু মানুষ আগেকার বিভিন্ন গাড়ি ঘোড়া চালাতো, ইঞ্জিন চালাতো। ঠিক আছে? সরাসরি এটা কাজ করে জ্যাট্রোফার। এই জ্যাট্রোফার কিন্তু আমাদের দেশে এখনও উৎপন্ন হয়নি, সেভাবে উৎপাদন শুরু হয়নি, কিন্তু এটা যদি উৎপাদন করা হয় তাহলে আমাদের দেশে কিন্তু অনেক লাভ হবে। ঠিক আছে? কঠিন আবর্জনা পুড়িয়েও কিন্তু অনেক দেশে এখন শক্তি উৎপন্ন করা হচ্ছে। ঠিক আছে? আর এখানে কিন্তু কঠিন আবর্জনা পুড়িয়ে কিন্তু বায়ু দূষণের একটা মানে সম্ভাবনা আছে, সেটাকে কিন্তু আমাদের দৃষ্টি রাখতে হবে। পারমাণবিক শক্তিটা সম্পর্কে যদি বলি, তাহলে অনেকে তোমরা জানো, আমার অনেক ক্লাসেই আমি মোটামুটি বলি যে পরমাণুর নিউক্লিয়াসে কী আছে, নিউট্রন এবং প্রোটন আছে, এবং সেখানে একটা প্রচুর শক্তির মাধ্যমে তারা আবদ্ধ আছে, যেটাকে বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি। আর এটাকে যদি ভাঙা যায় তাহলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, আর এই শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের বিদ্যুৎ কেন্দ্র তৈরি, পারমাণবিক শক্তি তৈরি, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ তৈরি করা হয়। ঠিক আছে? আর এখানে যদি বলা হয় পেট্রোল, ডিজেল, তুমি হাইড্রোজেন গ্যাসের কথা দেখলাম, কিন্তু হাইড্রোজেন গ্যাসের থেকে এখানে আরও প্রচুর শক্তি উৎপন্ন করা হয়। কোথায় কোথায় দেখা যায়, মানে অলরেডি গুজরাটের কাকড়াপাড়, মহারাষ্ট্রের তারাপুর, কেরলের কালাপাক্কম, তামিলনাড়ু কুড়ানকুলাম, এসব জায়গাগুলো। আর তামিলনাড়ু কুড়ানকুলাম হলো ভারতের সবথেকে বড় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে? তো এগুলো অলরেডি কিন্তু আমাদের উৎপাদন শুরু হয়ে গেছে। দেখো, 2032 সাল নাগাদ কিন্তু আমাদের দেশে 63,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। তার মানে আরও অনেক পারমাণবিক কেন্দ্র স্থাপন করা হবে। হ্যাঁ, এই পারমাণবিক কেন্দ্র যদি কখনো দুর্ঘটনা ঘটে, তাহলে এর ব্যাপক ক্ষতি, বিশাল অঞ্চল জুড়ে মানুষের কিন্তু মৃত্যু ঘটে, যেমনটা ঘটেছিল রাশিয়ার চেরনোবিল এবং জাপানের ফুকুশিমায়। এখানে প্রচুর মানুষ মারা গেছিল এবং ভয়ঙ্কর রকম একটা প্রভাব পড়েছিল। ঠিক আছে? পারমাণবিক কেন্দ্রের দুর্ঘটনা সমস্ত কেন্দ্রের থেকে
বিশাল ক্ষতিকর। এর এর প্রভাবও অনেক দিন ধরে থাকে, তাই সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। জ্বালানি দহনের পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব, প্রচুর ক্ষতি, এগুলো আমরা এমনি জানি। কাঠ, কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানির দহন থেকে অদারাজ্য কার্বন কণা পরিবেশে মিশে যায়। এগুলো অ্যাজমা, অ্যাজমা ইংরেজি কথা, হাঁপানি বাংলা কথা। এই অ্যাজমা তোমাদের অনেকই দেখতে পাওয়া যায়, আমি স্কুলে অনেকেই দেখেছি, এবং আমার পরিবেশে, আমার পারিপার্শ্বে অনেকেরই দেখেছি অ্যাজমা আছে, শ্বাসকষ্ট। এবং যদি পরিবেশটা দূষিত হয় তাহলে তো শ্বাসকষ্টের পরিমাণ আরও বাড়বে, তাই না? আর এখন যে করোনা ভাইরাস হয়েছে, সেই করোনা ভাইরাসেরও কিন্তু লক্ষণ কিন্তু এই হাঁপানি, মনে থাকে যেন। যদি কারো কোনো জ্বর বা হাঁপানিটা বেশি দেখা দেয়, তাহলে কিন্তু অবশ্যই, যাদের আগে থেকে আছে তারা নয়, যাদের যদি জ্বর বা এইরকম শ্বাসকষ্ট, হাঁপানি থেকে শ্বাসকষ্টটা যদি হতে থাকে, তাহলে কিন্তু একটু ডাক্তার ট্রিটমেন্ট দেখাবে, ঠিক আছে? আচ্ছা, আবার কার্বন মনোক্সাইড, যেটা কি খুব ক্ষতিকর, অক্সিজেনকে কি করে, হিমোগ্লোবিনের সঙ্গে অ্যাডজাস্ট হতে বাধা দেয়, যার ফলে কিন্তু মানুষের মৃত্যু ঘটতে পারে। আবার কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলো কি হয়, বিশ্ব উষ্ণায়নের জন্য, কার্বন মনোক্সাইড এগুলো কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য, মানে বিশ্বের উষ্ণতা, গড় উষ্ণতা বাড়ার জন্য প্রধান দায়ী। আবার সালফার ডাইঅক্সাইড, কয়লা ডিজেল পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা কি হয়, আমাদের যেসব সৌন্দর্য জিনিসগুলো আছে, যেমন তাজমহল বা তোমার লালকেল্লা, যেখানে বিভিন্ন রকমের মানে মূল্যবান তোমার পদার্থ, বিশেষ করে পাথর দিয়ে যেসব করা আছে, মার্বেল টার্বেল, সেগুলোকে ক্ষয় করার মতন ক্ষমতা সালফার ডাইঅক্সাইডের সব থেকে বেশি। তা একটা ক্ষয়কারী এবং শ্বাসরোধী গ্যাস, ঠিক আছে? কিন্তু সব থেকে কম যদি বলা হয়, তাহলে সব থেকে কম, মানে তুলনামূলক ক্ষতি হয় না এমন নয়, সব থেকে কম হলো সিএনজি। তাহলে এর ব্যবহার আমাদেরকে বাড়াতে হবে, ঠিক আছে? জ্বালানি ব্যবহার, দূষণ সংরক্ষণ বিষয়ে তোমার একটা মতামত আমাকে ক্লাসে দেখাবে পরের দিন, ওকে? আর তোমাদের একটা প্রশ্ন থাকবে, যেটা কমেন্ট করে জানাবে। পৃথিবীর কেন্দ্রে তো উষ্ণতা দেখলে 6000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সূর্যের কেন্দ্রে কত ডিগ্রি তাপমাত্রা আছে? সবাই কমেন্ট করে আমাকে জানাবে। হ্যাঁ, আর আজকে একটু বেশি পড়ালাম, মন দিয়ে ক্লাসটা দেখো, ঠিক আছে? ওকে।